শ্রী শুভেন্দু অধিকারী এই ক্যাম্পেইনটি লঞ্চ করবেন। হীরক রানী বাই বাই এই নামের যে বিশেষ প্রচারাভিযান, তার থিম মিউজিক এবং কিছু গ্রাফিক্যাল কন্টেন্ট আপনারা আজকে দেব, এবং তার সঙ্গে এই ক্যাম্পেইন কেন আমরা করছি এবং আজকে কেন হীরক রানীর রাজ্যে পশ্চিমবঙ্গ পরিণত হয়েছে সেই বিষয়ে এখন বিস্তারিত তার প্রাসঙ্গিকতা বলবেন আমাদের বিরোধী দলনেতা। সবাইকে শুভ সন্ধ্যা। আমার সাথে আছেন রাজ্যের মাননীয় সাধারণ সম্পাদক এবং এই বিষয়ে সংশ্লিষ্ট ভারপ্রাপ্ত জিএস জগন্নাথ চট্টোপাধ্যায়, আমাদের মিডিয়া ইনচার্জ এবং যিনি মিডিয়া দেখেন দীর্ঘদিনের আমাদের পরীক্ষিত সাথী তুষার ঘোষ মহোদয়, এবং ভাতৃপ্রতিম আমাদের সোশ্যাল মিডিয়ার যিনি কনভেনার বা ইনচার্জ সপ্তর্ষি ভাই, এবং অন্যান্য ব্যবস্থাপকরা আছেন। আমি প্রথমেই আপনাদেরকে বলে নিই যে আপনারা জানেন যে সম্মানীয় রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার, মাননীয় সাংসদ, তিনি এবং পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা হিসাবে আমার যৌথভাবে আজকের এই ক্যাম্পেইন লঞ্চিংয়ের বিষয়টা ছিল। ব্যারাকপুরে অত্যন্ত শান্তিপূর্ণ গণতান্ত্রিকভাবে ভারতীয় জনতা পার্টির একটি কর্মসূচি ছিল, এবং এই কর্মসূচিতে যা যা ঘটেছে ইতিমধ্যে আপনারা দেখেছেন এবং আমরাও সকলে জেনেছি। কোনো প্ররোচনা ছাড়াই হিংস্র নেকড়ের মতো পুলিশ শুধু জলকামান ইউজ করে ক্ষান্ত হয়নি। জলকামান ইউজটা আইন অমান্যে হয়ে থাকে, এটা নিয়ে বিরাট কিছু বলার নেই আমার, কিন্তু যখন জলকামানের পরে আমাদের কর্মী সমর্থকরা ছত্রভঙ্গ হয়ে যায়, তারপরে 1 ঘন্টারও বেশি সময় ধরে বা আরও বেশি সময় ধরে খুঁজে খুঁজে বেছে বেছে ভারতীয় জনতা পার্টি কর্মীদেরকে নৃশংসভাবে পেটানো হয়েছে। 25 থেকে 30 জন ইনজোর্ড হয়েছে। 6 জনকে ব্যারাকপুর হসপিটাল থেকে কল্যাণী এইমসে ট্রান্সফার করা হচ্ছে, এবং একজন সাংবাদিক বন্ধুও মাথায় গুরুতর চোট পেয়েছেন পুলিশের এই বর্বরোচিত ঘটনায়। তাই স্বাভাবিকভাবে এই কর্মসূচিতে নেতৃত্ব দেওয়া রাজ্য সভাপতি, তিনি কর্মী সমর্থকদের সাথেই আছেন, তাদের সেবা শুশ্রূষা এবং তাদের সবটা দেখভাল করার জন্য এই কর্মসূচিতে উপস্থিত হতে পারেননি। সাথে সাথে ব্যারাকপুরে 15 জন ভারতীয় জনতা পার্টির একনিষ্ঠ কার্যকর্তাকে গ্রেপ্তারও করা হয়েছে। আমি রাজ্যের বিরোধী দলনেতা হিসেবে পুলিশের এই আচরণের নিন্দা করছি এবং যাদের গ্রেপ্তার করেছেন নিঃশর্ত মুক্তি দাবি করছি, এবং ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের কমিশনার তাকে আমি হুঁশিয়ারি দিতে চাই, কারণ আমার কাছে ইতিমধ্যে তথ্য প্রমাণ এসেছে ব্যারাকপুর পুরসভার তৃণমূলের তোলাবাজ চেয়ারম্যান উত্তম দাস, তিনি পুলিশের সাথে ক্যাডার দিয়ে এই কাজটা করিয়েছেন। কারণ তিনি নিজে মিউনিসিপ্যাল রিক্রুটমেন্ট স্ক্যামে অভিযুক্ত, তাই আতঙ্কে দিশাহারা হয়ে এই ঘটনাগুলো ঘটানো হয়েছে। এই বিষয়ে
পুরো রাজ্য পার্টি সমস্ত সাংসদ বিধায়ক আমরা উদ্বেগ প্রকাশ করছি এবং ভারতীয় জনতা পার্টি এর শেষ দেখে ছাড়বে, এটা মিস্টার অলোক রাজোরিয়া আইপিএসকে এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আমি হুঁশিয়ারি দিয়ে বলতে চাই। আমি মূল বিষয়ে আসি। ইতিমধ্যে মাননীয় জগন্নাথ চট্টোপাধ্যায় বিষয়বস্তু বলেছেন। আপনারা জানেন যে এই রাজ্যে যে সরকারটি চলছে, এই সরকার যারা চালাচ্ছেন তারা কোনো রাজনৈতিক দল বলে আমি বা আমরা বা গোটা ভারতবর্ষের লোক মনে করে না। এটি একটি পরিবারের ব্যবস্থাপনা এবং এই পরিবার কার্যত আমাদের দেশে হানাদার যে মুঘলরা ছিল সেই রকম লেঠেল বাহিনী, হানাদার বাহিনী তৈরি করে গোটা রাজ্যে তারা কাটমানি, সিন্ডিকেট এবং রাহাজানির মধ্য দিয়ে এই রাজ্যকে লুট করছে। এবং এই লুট করাটা সাধারণ একজন প্রান্তিক গ্রামের সর্বহারা মানুষ থেকে শুরু করে শিল্পপতি, বিজনেসম্যান, সরকারি কর্মচারী, শিক্ষক, পেনশনার্স কেউ এই আওতার বাইরে নয়। অন্যদিকে প্রকৃতি মা যে সম্পদ দিয়েছেন আমাদের এই পশ্চিমবঙ্গকে, বঙ্গভূমিকে, সেই সম্পদেরও দেদার লুট এই রাজ্যে ঘটছে এবং সেই কারণে হাজার হাজার কোটি টাকা রাজ্যের কোষাগারে রাজস্ব আসার বদলে কখনো সিঙ্গাপুর, কখনো দুবাই, কখনো লন্ডন, কখনো হাওলা, কখনো হুন্ডি, সব টাকা সাইফন হয়ে বাইরে চলে যাচ্ছে। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে লোকসভা নির্বাচনকে সামনে রেখে আমরা হীরক রানী বাই বাই এই ক্যাম্পেন এবং ক্যাম্পেনের যে আমাদের গান, সেইটা উদ্বোধন হতে চলেছে এবং এক্ষেত্রে আপনাদের একটি ব্রোশিয়ার আমরা এখানে উদ্বোধন করে আপনাদের দিয়ে দেব। তাতে মূল বিষয়গুলো হচ্ছে সিন্ডিকেট, কাটমানি, আমি জানি, বেহাল 700 চিকিৎসা ব্রাত্য, আইন শৃঙ্খলা, নারী নির্যাতন, এতেই হবে রানীর পতন, সংখ্যালঘু আদর পায়, হিন্দুরা করে হায় হায়, অতি বেকারত্বই রানীরই দায়িত্ব, স্কুলের মিড ডে মিল রানীর কাছে হোয়াট এ ডিল, হীরক রানীর দেশে কৃষকের হাল সর্বনেশে, জেলে বসে রানীর সব ভাই, মানুষের টাকার হিসাব চাই, লেখা গানে রানী কৃতি, ধুলোয় মেশে সংস্কৃতি, দিল্লি গিয়ে হাঁটি হাঁটি ছিঁড়ে গেল হাওয়াই চটি। স্বাভাবিকভাবে এই যে মূল ইস্যুগুলোর উপরে আমাদের এই লঞ্চিং প্রোগ্রাম, এতে এই রাজ্যের বর্তমান সার্বিক অবস্থাটা কমপ্লিটলি তুলে ধরা হয়েছে এবং এক্ষেত্রে শুধু অর্থনীতি, স্বাস্থ্য, বেকারত্ব, শিল্পায়ন, কৃষকদের অবস্থা, তফসিলি জাতি, উপজাতি, পাহাড়, জঙ্গলমহল, সুন্দরবন তা নয়। পশ্চিমবাংলায় যেভাবে সামগ্রিকভাবে এই রাজ্যকে কয়েক দশক
অন্ধকারের দিকে এই পরিবার অন্ধকারের দিকে এই পরিবারটি, নির্দিষ্ট পরিবার মমতা ব্যানার্জি এবং তার পরিবার, তারা পিছিয়ে দিয়েছেন, তাতে বাংলা বাঙালি লজ্জিত, অপমানিত, অবহেলিত এবং কার্যত বঞ্চিত। তাই আমরা এই লঞ্চিং প্রোগ্রামের মধ্য দিয়ে একদম সর্বস্তরের পশ্চিমবাংলার গণদেবতা, জনতা জনার্দন মানুষের কাছে পৌঁছে দিতে চাই, শুধু পশ্চিমবাংলার নয়, যারা বাঙালি হিসেবে অন্য প্রদেশেও থাকেন, যারা পশ্চিমবঙ্গ কার্যত অনিচ্ছা সত্ত্বেও ছাড়তে বাধ্য হয়েছেন অন্য প্রদেশ বা অন্য দেশে, তাদেরকেও সম্মিলিতভাবে হীরক রানী বাই বাই এই ক্যাম্পেনে সামিল হওয়ার অনুরোধ করব এবং এই সম্মিলিত শক্তির জনজাগরণের মধ্য দিয়ে আমরা যাতে লোকসভা নির্বাচনে আমাদের সর্বোচ্চ নেতা, অন্যতম সর্বোচ্চ নেতা, ভারতবর্ষের যশস্বী স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি সিউড়িতে গত বছর তার সভাতে প্রথম নির্দিষ্ট করে দিয়েছিলেন যে পশ্চিমবঙ্গ থেকে ন্যূনতম 35টি আসন আমরা যাতে নরেন্দ্র মোদীজিকে প্রধানমন্ত্রী হওয়ার ক্ষেত্রে দিতে পারি। পরবর্তীকালে ন্যাশনাল লাইব্রেরিতে সোশ্যাল মিডিয়া ভলেন্টিয়ারদের আমাদের যে সিম্পোজিয়াম বা ওয়ার্কশপ হয়েছিল, সেখানেও আমাদের নেতা একই কথার প্রতিধ্বনি করে গেছিলেন। আমরা চাই পশ্চিমবঙ্গের জাগ্রত জনগণ, আমরা যে ইস্যুগুলোর উপরে এই ক্যাম্পেন লঞ্চ করলাম, এই ক্যাম্পেন শুধু পলিটিক্যাল ক্যাম্পেন নয়, এটা যাতে মাস ক্যাম্পেনে পরিণত হয়, এটা যাতে একটা জন আন্দোলনে পরিণত হয়, যার ফলে পশ্চিমবঙ্গ থেকে হীরক রানী সপরিবারে গণতান্ত্রিকভাবে বিদায় নেয় আর চোরেরা যাতে জেলে যায়, মানুষের অধিকার যাতে প্রতিষ্ঠিত হয়, সেই জন্যই আজকের এই লঞ্চিং প্রোগ্রাম। আমরা আমাদের পক্ষ থেকে ম্যাসিভ ক্যাম্পেইন করব, সাথে সাথে যারা কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন, যারা চান নো ভোট টু মমতা করতে, তাদেরকেও আহ্বান করব যে পশ্চিমবাংলার নো সেটিং অপোজিশন হিসেবে ভারতীয় জনতা পার্টি ইতিমধ্যে প্রমাণ করেছে যে কিভাবে প্রতিটা ইঞ্চিতে, প্রতিটা ইস্যুতে জনস্বার্থে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে লড়াই করছে এবং ফরমেটেবল, ডিপেন্ডেবল, শক্তিশালী বিকল্প শক্তি হিসেবে আপনারা ভারতীয় জনতা পার্টির এই ক্যাম্পেইন লঞ্চিংয়েও নিজেকে সামিল করে এই ব্যভিচারী, অত্যাচারী, পরিবারবাদী, তুষ্টিকরণ এবং ভ্রষ্টাচারী মমতা ব্যানার্জি তার দলকে, তার সরকারকে সমূলে উৎপাটন করার জন্য এই ক্যাম্পেইনকে মাস ক্যাম্পেইনে পরিণত করার জন্য অন বিহাফ অফ দি পশ্চিমবঙ্গ প্রদেশ বিজেপি আমরা রিকোয়েস্ট করছি। আমরা এটা করিনি, আমাদের কাজটা করে আমাদের এই পার্টটা কমপ্লিট করে দেন, আমি কোশ্চেন নেব। এটা আগে তুলে নেব, এটা এটা এক মিনিট জ্বালাও, এক মিনিট। সামনেটা দেখো, পিছনে
পিছনে ছবিটা ভালো। একটু পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দেখে নেন, কতক্ষণ আছে? ঠিক আছে, দেখে দাও। শুধু চুরির চমক, কেউ বললে কথা, রানী লাগায় ধমক, রানীর দল ভরেছে দুর্নীতিতে, হীরক রানীর বিদায় চাই, হীরক রানীকে পাই পাই, হীরক রানীর দেশে শুধু চুরির চমক, কেউ বললে কথা, রানী লাগায় ধমক, রানীর দল ভরেছে দুর্নীতিতে, হীরক রানীকে পাই পাই। রানী এমন শাসন, রোজ মরে লোকজন, বোমা গুলি পাচার, রানী যাবে ইতিহাস, রানীর দিন ফুরিয়ে গেছে, রানীর দিন ফুরিয়ে গেছে তাই, রানীকে পাই পাই, রানী এমন শাসন, রোজ মরে লোকজন, বোমা গুলি পাচার, রানী যাবে ইতিহাস, রানীর দিন ফুরিয়ে গেছে তাই, বলো রানীকে পাই পাই। হীরক রানীর মনে ভয়, হীরক রানীর মনে ভয়, যেন কালো টাকার তদন্ত না হয়, যেন কালো টাকার তদন্ত না হয়। তাই রানীর ভাইপো যায় বিদেশে, টাকা লুকিয়ে রেখে ফেরে দেশে, হীরক রানী আছে সুখায়েশে, আর গোটা রাজ্য যাচ্ছে ভেসে, এমন রানীর এবার বিদায় চাই, হীরক রানীর এবার বিদায় চাই, বলো হীরক রানীকে পাই পাই। মোদের গানে, মোদের গানে, হীরক রানীকে পাই পাই। দিকে দিকে বলছে সবাই হীরক রানী বাই বাই। হীরক রানী শোষণ থেকে মুক্তি পেতে ওয়েবসাইট রেজিস্টার করুন। কংগ্রেস এবং তৃণমূল উভয়ের তরফে দাবি করা হচ্ছে আপনি অসংসদীয় মন্তব্য করেছেন রাহুল গান্ধী নিয়ে। হ্যালো, কি অসংসদীয় বক্তব্যটা কি বলবেন তো আমাকে? আপনি বলুন, যারা অভিযোগ করেছেন আপনার কাছে সেই অভিযোগটা আপনি আমাকে বলবেন তো। না না, কি টুইট আমি করিনি। ভাইরাল হয়েছে উনুনে নাকি কয়লা, স্টোভে কয়লা পাওয়া যায় আপনি বলছেন। তা আমি বোকা বলেছি, ক্ষতি কি হয়েছে? উনি সম্মানীয় জাতীয় নেতা বলে নিজেকে দাবি করেন, এতদিনের সাংসদ, নিশ্চয়ই নেতা। তা তিনি বলছেন সকালবেলা উঠে আমরা কি করি, আমরা স্টোভের উপরে কয়লা দিয়ে চা বানাই। তো এটাকে কি বলে? এই কথাটা কি বুদ্ধিমানের কথা, না বাস্তবসম্মত কথা, না বোকাদের কথা? তো বোকার মতো কথা বলেছে, সেটাই বলেছি বোকা বলে। এর সঙ্গে কোনো অশালীন অসংসদীয় নই। এখানে আমাদের চলতি শব্দে বোকাটাকে যে ভাষায় বলে আমাদের পশ্চিমবঙ্গে, সেই শব্দ প্রয়োগ হয়েছে। এতে কোনো ব্যক্তিগত আক্রমণও নেই, কোনো অসংসদীয় বক্তব্য নেই।
উনাকে এগুলোও ঠিকঠাক করতে হবে। উনার অনেক দিন হয়ে গেল, উনি অনেক দিনের সাংসদ, অনেক বয়সও হয়ে গেল, আমার সমানই প্রায় বয়স 54 বছর। তা উনাকে ঠিকঠাক করতে হবে। এয়ারপোর্টে তো সবজি বিক্রি হয় না, আটার তো কেজি বলতে হয়। আটাকে যদি বলেন 40 টাকা লিটার, এসব নিজেকেও ঠিকঠাক করতে হবে। ঠিকঠাক করে বললে এসব সমালোচনা হবে না, বুঝেছেন? উনি প্রত্যেকটা ভোটে এগুলো বলেন। উনি 21 সালে বলেছিলেন 294 জন আমার প্রার্থী। তা পার্থ চ্যাটার্জির দায়ভার উনি নেবেন না কেন? জ্যোতিপ্রিয় মল্লিকের দায়ভার উনি নেবেন না কেন? উনি যে কোনো ভোটের সময় প্রথম শুরু করেন যে অন্যরা অসৎ, আমি এবং আমার দল সৎ, 1 নম্বর। এরপরে 42টা প্রার্থী ঘোষণা করবেন। কংগ্রেসের সঙ্গে কী হবে আমি জানি না। 42টা প্রার্থী দেবেন বলেছেন কোথাও একটা যাওয়ার সময় বর্ধমানে, যেখানে 200 কিলোমিটার বেগে গাড়ি চলে। বর্ধমানে 200 কিলোমিটার স্পিডে গাড়ি চলে, যেখানে আমাদের গাড়িতে তো 180 কিলোমিটারের উপরে কাঁটাই নেই। যাই হোক, তা তিনি সেখানে গিয়ে বলেছেন যে আমি 42টাতেই লড়ব। এবারে 42 জন যখন দাঁড়াবেন বলবেন কাউকে কোথাও দেখার দরকার নেই, আমাকে ভোট দিন। এবার 42টার মধ্যে আবার যেটা ধরা পড়বে 6-8 মাস 9 মাস পরে, তখন বলবেন যে ও করতো, আমি এগুলো জানতাম না। এই ধরনের ভোট নির্বাচন এলাকে নির্বাচক মণ্ডলীকে বিভ্রান্ত করা, মিথ্যা কথা বলা, অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে নিজের ক্ষমতায় থাকা, আমরা মনে করি সবচেয়ে রাজ্যের ভ্রষ্টাচারী এবং ভারতবর্ষের মধ্যে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক ব্যক্তিত্বর নাম হচ্ছে মমতা ব্যানার্জি। তিনি ভোগ বিলাস, অর্থ সংগ্রহ করা, সেই অর্থ বিদেশে পাচার করা, পুরো পরিবারকে দুর্নীতিগ্রস্ত করা, একটা খালপাড়ে থাকা। খালপাড়ে থাকাটা খারাপ বলে বলছি না, কিন্তু উত্তরণটা তো রাজনীতি এবং ক্ষমতার হাত ধরে। উনার যদি 11 সালের আগে এবং আজকের আপনি কম্পেয়ার করেন, উনি এবং উনার যৌথ পরিবার, তাহলে সহজেই অনুমেয় যে দুর্নীতির মক্ষী রানী বা দুর্নীতির চূড়ামণিটাকে, সেটা হলো মমতা ব্যানার্জি। তাই সবাই এখন চোর মমতা বলছে। উনি খুব বিচলিত যে চোর মমতা তাকে শুনতে হচ্ছে। এটাও তিনি বলেছেন বলে আমি দেখলাম যে চোর মমতা শুনতে হচ্ছে। স্বাভাবিকভাবে যিনি নিজে এই দুর্নীতির স্রষ্টা, জনক এবং দুর্নীতির সবচেয়ে বড় ভাগীদার, উনার এক নেত্রী দোলা সেন অনেক আগেই বলেছিলেন যে 75 ভাগ কলকাতাতে পৌঁছে দিতে হবে, 25 ভাগ আপনারা রাখবেন। এই ফর্মুলা তো এই রাজ্যে সর্বজন বিদিত। স্বাভাবিকভাবে যিনি নিজে চোর, যার নামই এখন চোর মমতা হয়েছে, অনেকে আমাকে রিকোয়েস্ট করেন যে ডাকাত মমতা কেন বলেন না। তো ডাকাত মমতাও হয়তো বলতে হবে পরিবেশের সাথে সাথে, এখনও তো অনেক পিকচার বাকি আছে। তা যিনি নিজেই দুর্নীতির সঙ্গে যুক্ত, তার কাছ থেকে এসব প্রশ্ন মানে এইসব সাফাই উত্তর দেওয়ার দরকার নেই। আর সাথে সাথে তিনি শুধুমাত্র ভোট নেওয়ার জন্য, জনগণকে বিভ্রান্ত করার জন্য সরকারি অর্থে এই কাজগুলো করে বেড়াচ্ছেন। এবং আমি আপনাকে আবার বলছি, আমি বাধা দান করার পরে মিড ডে মিলের টাকা খরচ বন্ধ হয়েছে এই সব কাজে। SC ST ডেভেলপমেন্ট কর্পোরেশনের টাকা ভাঙা বন্ধ হয়েছে। উনি বর্ধমান থেকে কোচবিহার পর্যন্ত যে কর্মসূচিটা করলেন, আমার কাছে কমপ্লিটলি তথ্য প্রচার আছে। স্বচ্ছ ভারত অভিযানের অর্থ থেকে ডিএমরা করাচ্ছেন। প্যান্ডেল, গাড়ি, অ্যারেঞ্জমেন্ট, সমস্ত অর্থ ভারত সরকারের স্বচ্ছ ভারত অভিযানের অর্থ থেকে মিস অ্যাপ্রোপ্রিয়েশন অফ দি ফান্ড করে আবার একটা দুর্নীতি তিনি করতে বেরিয়েছেন, এসব করতে জেলায় জেলায়।
না না, বিজেপি কোনটা করছে বলুন? পশ্চিমবঙ্গে যে স্ক্যামগুলো ইনভেস্টিগেশন করছেন, পঞ্জি স্ক্যাম থেকে শুরু করে যদি 10-12 বছরের সঙ্গে হিসাব করেন, পরবর্তীকালে কোল কাউ স্মাগলিং থেকে শুরু করে লেটেস্ট ফুড স্ক্যাম থেকে শুরু করে মিউনিসিপ্যাল রিক্রুটমেন্ট স্ক্যাম, আপনি বলুন কোন কোন স্ক্যামগুলো কেন্দ্রীয় সরকার ডাইরেক্ট ইনভেস্টিগেশনের অর্ডার দিয়েছে। ভারত সরকার সম্প্রতি এই রাজ্যে, এবং এই রাজ্যে শুধু নয়, মাইনরিটি স্কলারশিপ স্ক্যামকে সিবিআইর হাতে তুলে দিয়েছেন মাননীয় মন্ত্রী শ্রীমতী স্মৃতি ইরানি মহোদয়া। এতে ভারতবর্ষের 15টা রাজ্যে এই ধরনের স্ক্যাম হয়েছে, ইনক্লুডিং ওয়েস্ট বেঙ্গল। আর মিড ডে মিলের ক্ষেত্রে আমার বিরোধী দলনেতা হিসেবে দেওয়া তথ্য প্রমাণ অভিযোগের ভিত্তিতে যে টিম এসেছিল, সেই টিমের রেকমেন্ডেশনে ক্যাগের অডিট রিপোর্ট এবং জয়েন্ট ইন্সপেকশন টিমের জেআরএমের রেকমেন্ডেশনে সিবিআইকে দেওয়া হয়েছে প্রাথমিক তদন্ত করার জন্য। এই দুটো বিষয় ছাড়া সমস্ত স্ক্যাম এবং যারা ভিতরে জেলের ভিতরে আছে সমস্ত আপনার কোর্ট মনিটরিং এবং কোর্টের হস্তক্ষেপ হয়েছে। উনি কয়েকশো কোটি টাকা জনগণের ক্ষতি করে দামি দামি ব্যারিস্টার নামিয়েছিলেন, সুপ্রিম কোর্টও এগুলো প্রায় রিজেক্ট করেছে, মিউনিসিপ্যাল রিক্রুটমেন্ট স্ক্যাম সহ। প্রথমত বলি, শাহজাহান পুলিশের সংরক্ষণে আছে, এটা মমতা ব্যানার্জি নিজে জানে। কারণ শাহজাহানদের মমতা ব্যানার্জির খুব দরকার। আগামী লোকসভা নির্বাচনে বসিরহাটের বৈতরণী পার করতে গেলে শাহজাহানকে একান্তভাবেই তার লাগবে। তিনি তার পদ বাঁচানো, তার রাজনৈতিক যে শ্রীবৃদ্ধি বা অস্তিত্ব টিকিয়ে রাখার জন্যই এই ধরনের লুম্পেন মাফিয়া ছোট ছোট ডন তৈরি করেছেন এবং পুলিশকে দিয়ে তাদেরকে আড়াল করে সংরক্ষিত করে রেখেছেন। তাই শাহজাহানের বিষয়ে আপনি মুখ্যমন্ত্রীর মুখ থেকে একটাও বাক্য শব্দ পাবেন না। আর দ্বিতীয়ত, ব্যারাকপুরের ঘটনায় আমাদের লোকেরা কেউ অবরোধ বিক্ষোভ করতে যায়নি। শান্তিপূর্ণভাবে আগে থেকে জানানো আইন অমান্য কর্মসূচি ছিল। আইন অমান্য, রাজনৈতিক আইন অমান্য কর্মসূচিতে প্রথম ব্যারিকেড ভাঙতে দেওয়া হয়, সেটা আমাদের লোকেরা ভেঙেছে আন্ডার দ্য লিডারশিপ অফ স্টেট প্রেসিডেন্ট অ্যান্ড ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট। পরবর্তী যখন থাকে সেখানে এখন যাতে ক্যাজুয়ালিটি না হয় সেজন্য জল কামানের ব্যবস্থা গোটা দেশেই আছে। সেই জল কামান দিয়ে ডিসবার্স করে দেওয়া হয়েছে। আনপ্রভোকড মব ছিল, অতএব ওখানে কেউ অবরোধ করেনি, ওয়ান সাইডেড হয়েছে। এবং এটা ওখানকার পুলিশ কমিশনারেট করছে যাতে ভারতীয় জনতা পার্টির পক্ষে লোকজন, কর্মী সমর্থকরা না নামেন, ভয় পেয়ে যান। আর এটাকে কেন্দ্র করে আরেকটা মামলা হবে। ঋত্বিক পালেদের যেমন 15-20 দিন আটকে রাখা হয়েছিল, সেখানেও ভারতীয় জনতা পার্টির ইম্পর্টেন্ট ওয়ার্কার্স লিডার্সদেরকে কিছুদিন জেল খাটাবেন। কিন্তু তাতে ভারতীয় জনতা পার্টির মাথা নতও হবে না, ভীত আতঙ্কিতও নয়। ঋত্বিক পালরা যেভাবে আপনার মাথা উঁচু করে বেরিয়ে এসেছে, এই অগ্নিশ্বর নস্কর ডায়মন্ড হারবারের যে জিএস, তাকে পুলিশ পিসিতে থাকাকালীন রাত্রি 2টো পর্যন্ত ইম্পর্টেন্ট পুলিশ অফিসাররা তাকে বসিয়ে রেখে বলেছে তুমি জয়েন করো ভাইপোর টিমে, তোমার সব ঠিক হয়ে যাবে। তাই না, মাথা নত করার লোক আমাদের লোকরা নয়। আমাদের লোকরা অত্যন্ত টেস্টেড এবং ট্রাস্টেড লোক। তারা এই অপশাসন এবং এই পরিবারের হাত থেকে বাংলাকে মুক্তি দেওয়ার জন্য, আত্মবলিদান পর্যন্ত দেওয়ার জন্য প্রস্তুত আছে।
বাই নাগরিক, বিএসএফ যদি কোনো কার্ড দেয় নেবেন না, এখানে সিএ করতে দেবো না, কি বলবেন সিএ এর বিষয়ে? না, ওনাকে করতে হবে না। ফেব্রুয়ারি মাসে প্রথম দিকে নয়, একটু শেষের দিকে সিএএ ইমপ্লিমেন্টেশন হয়ে যাবে। এবং যেটুকু আমার কাছে খবর আছে, কাল শান্তনু ভাইও বলেছেন, তাতে সেন্ট্রাল গভর্নমেন্ট ডাইরেক্ট এনলিস্টমেন্ট করার জন্য সুযোগ দেবে। অর্থাৎ মমতা ব্যানার্জির এই ফালতু কথা কেউ শুনবে না। প্রথমত, সিএ এর সঙ্গে এনআরসির কোনো সম্পর্ক নেই। এখানে আধার কার্ড অমুক কার্ড কিছু বিষয় নয়। বিষয়টা হচ্ছে দেশভাগের বিভীষিকাময় যন্ত্রণা নিয়ে যারা ধর্মীয় উৎপীড়নের কারণে পালিয়ে এসেছেন, আমাদের এখানে মূলত বাংলাদেশ থেকে এসেছেন, তারা সমনাগরিকত্বের মর্যাদা চাইছেন। মমতা ব্যানার্জি একদিকে সিএ এর নাম পরিবর্তন করে এনআরসি, সংখ্যালঘু তাড়াবে, মুসলমান তাড়াবে, এসব করে 21-এর ভোট নিয়েছেন বাজার গরম করে। মাননীয় অমিত শাহজি, যিনি এই আইনের স্রষ্টা, তিনি ক্যাটেগরিক্যালি 2022-এর জলপাইগুড়ির শিলিগুড়ির মিটিং থেকে শুরু করে লাস্ট মিটিংয়েও বলে গেছেন যে তিনি এটাতে কারণ নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন নয়, এটাতে নাগরিকত্ব, সমনাগরিকত্ব দেওয়ার আইন। সমস্যাটা কোথায়? কেপি ঠাকুররা 1945 থেকে কেন এটা নিয়ে লড়ছেন? এটা নিয়ে নমশূদ্র রাজবংশীদের কেন লড়াই? কলকাতার আশেপাশে থাকা বাঙালি উদ্বাস্তুদের কেন এটা নিয়ে লড়াই? আমি বা এদেশীয় আপনারা যারা, তারা যদি কোনো ভিসা পাসপোর্ট করতে যান, বা আপনাদের বাড়ির কোনো ভাই বোন যদি চাকরি পায়, তার পুলিশ ভেরিফিকেশনের সময় সে যদি যায়, তখন তাকে দলিল আনতে বলা হয় না। কিন্তু যদি ওপার বাংলা থেকে দেশভাগের বিভীষিকাময় যন্ত্রণা অথবা ধর্মীয় উৎপীড়নের কারণে, এখানে খোলাভাবেই বললে ভালো, হিন্দু হওয়ার কারণে মার খেয়ে এক কাপড়ে আসতে হয়, যেমন আমার মা এসেছেন বরিশাল থেকে, তাকে যদি আসতে হয়, তাকে বলা হয় তোমাকে 71-এর আগের দলিল আনতে হবে। এই মমতা ব্যানার্জির পুলিশ তো পুলিশ ভেরিফিকেশান দেয়, প্রত্যেকটা ডিস্ট্রিক্টে একটা করে ডিএসপি ডিআইবি পোস্ট রয়েছে, তারাই হচ্ছেন সাইনিং অথরিটি। তা আপনি এই যে বারবার এই ভাঙা রেকর্ডটা বাজান গত কয়েক বছর ধরে, অপমান করেন মতুয়াদের, অপমান করেন বাঙালি হিন্দু উদ্বাস্তুদের, যারা নোয়াখালী, বরিশাল, চট্টগ্রাম, দিনাজপুর থেকে, রংপুর থেকে এক কাপড়ে সব ফেলে দিয়ে চলে এসেছে শুধু হিন্দু হওয়ার কারণে। আপনি তাদেরকে অপমান করেন বারবার, অথচ আপনার যখন ভেরিফিকেশানের জন্য যায়, কেউ বেড়াতে যাবে, কেউ বিদেশে ছেলে মেয়ে পড়াশোনার জন্য যাবে, কেউ একটা সামান্য কোথাও চাকরি যদি পায়, তখন বলা হয় যে আপনি 71-এর আগে দলিল আনুন। এ কথাটা কই এদেশীয় লোকেদের, জগন্নাথ চট্টোপাধ্যায়, আমাকে বলা হয় না? এইটা মমতা ব্যানার্জির অত্যন্ত নিম্ন রুচির, সংকীর্ণ মনার এবং হিংসার তো ওষুধ বেরোয়নি। উনি জীবদ্দশায় ভাবতে পারেননি রাম মন্দির হয়ে যাবে। সব মিটিংয়ে বলতেন মন্দির ওই বানায়েঙ্গে, তিথি নেই বাতায়েঙ্গে। এখন মুখ সেলাই হয়ে গেছে। সিএ নিয়ে বলতেন আইন হয়ে গেছে, কার্যকর তো হচ্ছে না, ওটা কাগজে রয়ে গেছে। আপনি 29 ফেব্রুয়ারির মধ্যে দেখবেন আর লুচির মতো ফুলবেন। কেন্দ্রের বঞ্চনা কোথায় হয়েছে? কোন ফান্ডে তিনি টাকা পাননি? এখানে 29 নভেম্বর গত বছর, মানে 23-এ, অমিত শাহজি তার অত্যন্ত মিনিংফুল ভাষণে ডাটা দিয়ে বলে গেছেন যে কি কি খাতে কত কত টাকা তিনি পেয়েছেন।
একটা শুধু আপনাকে হিসাব দিতে চাই যে যে আপনার আপনার টোটাল যে টাকা ইউপিএস সময়ে যে 2 লক্ষ কোটি টাকা পেয়েছেন 4 থেকে 14, সেটা 8 লক্ষ কোটি টাকা দিয়েছেন নরেন্দ্র মোদীজি 2014 থেকে 2023 পর্যন্ত। আপনি আমাকে একটা পয়েন্ট বলুন তো, একটা প্রধানমন্ত্রী আবাস যোজনা, মানরেগা, স্বচ্ছ ভারত মিশন, মিড ডে মিল, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা, আপনি আমাকে একটা পয়েন্ট বলুন, একটা শুধু বলুন যে টাকার কি হয়েছে। আমি আপনাকে দুটো শুধু বলে দিচ্ছি, দুটো ইম্পর্টেন্ট। একটা হচ্ছে মানরেগা, 4 থেকে 14 মানরেগাতে টাকা দিয়েছে ডক্টর মনমোহন সিংয়ের ইউপিএ 1 এবং ইউপিএ 2 14,000 কোটি সামথিং, 14,000 কোটি প্লাস। 2014 থেকে 2022 পর্যন্ত, ডিসেম্বর 23-এর টাকা পাননি পর্যন্ত, ভারত সরকার নরেন্দ্র মোদীজির নেতৃত্বে মানরেগায় টাকা দিয়েছে 54,000 কোটি টাকা। দ্বিতীয় উদাহরণ আবাস যোজনা, ইউপিএ 1, ইউপিএ 2, যে ইউপিএ 2-তে আপনি 3 বছর সরকারে ছিলেন, 9 থেকে 12, আবাস যোজনায় আপনি পেয়েছেন 4,600 কোটি টাকা। 2014 থেকে 2023-এর 31 মার্চ পর্যন্ত নরেন্দ্র মোদীজির এনডিএ সরকার 40 লক্ষ বাড়ি তৈরি হয়েছে, 30,000 কোটি টাকা আপনাকে দিয়েছে। আপনি ক্যালামিটি রিলিফ ফান্ড, আপনি জিএসটি, ভারতবর্ষের মধ্যে 2টো রাজ্য জিএসটির অডিট দেয়নি। অডিট রিপোর্ট না দিলে জিএসটি কত সালে চালু হয়েছে? 17 সালে। অনলি 2 স্টেট যারা অডিট রিপোর্ট জমা দেয়নি, তা সত্ত্বেও 90% টাকা অ্যাজাম্পশন করে এটা আদায় হতে পারে, এই ক্যালকুলেশনের উপরে অনারেবল ফাইন্যান্স মিনিস্টার নির্মলা সীতারামনজি টাকা দিয়েছেন। 1 কেরালা, 2 ওয়েস্ট বেঙ্গল। আপনাকে কোন সেক্টরে, আপনি 2020-র আমফান 3750 কোটি টাকা নরেন্দ্র মোদীজি দিয়েছে ক্যালামিটি রিলিফ ফান্ডের বাইরে গিয়ে, স্পেশাল গ্র্যান্ট। বসিরহাটে এসে 1000 কোটি টাকা পরের দিন পাঠিয়ে দিয়েছেন। আপনার 21-এ ফণিতে এখানে এমন কিছু ড্যামেজ হয়নি, মিনিমাম, ম্যাক্সিমাম ড্যামেজ উড়িষ্যায় হয়েছিল, তাতেও আপনাকে 500 CR অ্যাডিশনাল গ্র্যান্ট আপনাকে দিয়েছে। কোন জায়গায় ভারত সরকার বঞ্চিত করেছে জায়গাটা আপনাকে বলতে হবে। আপনি আবাস যোজনার যে টিম ইনকোয়ারি করেছে তার রিপোর্টকে রেকটিফাই করুন, গোয়ালঘরকে বাদ দিন, পাকাবাড়িকে বাদ দিন। যিনি একবার কোনো না কোনো বেনিফিট পেয়েছেন, আইএওয়াই পেয়েছেন, আগের যোজনা পেয়েছেন, আপনি যে 19 পয়েন্ট যে ক্রাইটেরিয়া আছে তার ভাইলেশন থেকে বার করে দেন, ফ্রেশ তালিকা পাঠান, এক্ষুনি পাবেন। বারে বারে বলেছে আমাদের সংশ্লিষ্ট মন্ত্রী এবং রাষ্ট্রমন্ত্রীরা। সেকেন্ড থিং, মানরেগা নিয়ে এখন ভারত সরকারেরও কিছু করার আছে বলে আমি মনে করি না। আমি অন বিহাফ অফ ওয়েস্ট বেঙ্গল পিপল আমি পিল করেছিলাম, পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন। অনারেবল চিফ জাস্টিসের ভার্ডিক্ট আপনারা পেয়েছেন 10 দিন আগে। সেই ভার্ডিক্টে তিনি 4 জনের কমিটি করে দিয়েছেন। 1 রিপ্রেজেন্টেটিভ ফ্রম কনসার্নিং ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, 1 representative from state government concerning department, that means Panchayat and Rural Development, Principal Accounts Officer, and 1 representative from CAG, CAG. এই 4 জনের টিম বসে
তারা ইনভেস্টিগেশন করে আপনার দুধের মধ্যে কতটা জল আছে সেটাকে আগে বের করবে। চোরেদের চিহ্নিত করা হবে। অন দ্য ফ্লোর অফ দি অগস্ট হাউস পার্লামেন্টে মাননীয় মন্ত্রী গিরিরাজ সিংজি বলেছেন যে ভ্রষ্টাচারীকে আপনাকে জেলে পাঠাতে হবে, অনগোয়িং স্কিম, জেনুইন বকেয়া থাকলেও পাবেন, ফিউচারেও স্কিমের বেনিফিট ওয়েস্ট বেঙ্গলের জব কার্ড হোল্ডাররা পাবে। এটা নিয়ে কোনো বক্তব্য নেই, আমাদের এটাই বক্তব্য ছিল, জেনুইন জব কার্ড হোল্ডারদেরকে আলাদা করুন, আর ফেক মেটেরিয়াল সাপ্লায়ার আর ফেক জব কার্ড হোল্ডারদেরকে আলাদা করুন, এবং দে শুড বুকড। তারা চুরি করেছে, আমি নিজে তথ্য দিয়ে কোর্টে বলেছি 7,229 কোটি টাকা। আমি তো ক্যাগের লোক নই, আমার যা অ্যাজ এ লিডার অফ অপোজিশন সোর্স ইত্যাদি সব মিলিয়ে আমাকে কিছু WBCS হেল্প করেছেন, কিছু সৎ নির্মাণ সহায়ক হেল্প করেছেন, কিছু NGO হেল্প করেছেন, কিছু জেনুইন জব কার্ড হোল্ডার হেল্প করেছেন, আমার পার্টি হেল্প করেছে ব্যাক অফিস থেকে দিয়ে। আমি নিজে বলেছি আমার এই অতএব মানরেগা নিয়ে উনি যতই ড্রামাবাজি করুন না কেন, চোরেদের আগে জেলে যেতে হবে। জেনুইন লোককে আমি ডিসেম্বর জানুয়ারি 2 মাসে 40-এর বেশি কার্যক্রম করেছি গ্রামে গ্রামে গিয়ে। স্টার্টেড ফ্রম আলিপুরদুয়ার, একদম সুন্দরবনের জয়নগর থেকে পুরুলিয়ার আপনার কাশীপুর জয়পুর এ পর্যন্ত, আপনার ঝালদা পর্যন্ত। সেখানে আমি পাবলিককে জিজ্ঞেস করেছি যে জেনুইন লোকরা আপনারা ওয়েট করবেন তো, আপনারা চান তো চোরেরা জেলে যাক? সব লোক বলেছে যে আগে চোরেরা জেলে যাক, 1,01,00,000 ফর্জি জব কার্ড আইডেন্টিফাইড হয়েছে, তারা জেলে যাক। এবং কন্ট্রাক্টরের নামে তৃণমূলের এই শাহজাহান মডেল তারা লুট করেছে। এরা ইন্টারেস্টেড ফর মেটেরিয়াল পেমেন্ট। মেটেরিয়াল কারা? মেটেরিয়াল 30% কাজ হয়েছে, 70% জল। একা গণেশ মণ্ডল বলে একটা কুলতলির MLA রয়েছে তৃণমূলের, তার মার নাম মৌরিবালা মণ্ডল, মইপিট গ্রাম পঞ্চায়েত, সে একা 75 কোটি টাকা তুলে নিয়েছে। IBS এর কোনো বাগান হয়নি, কোথাও কোনো বাগানের চিহ্ন পর্যন্ত নেই। ম্যানগ্রোভ লাগানোর স্কিম পুরো আপনার IBS এর গাই গরু কোথাও গরু কিনে দেয়নি। কি করেছে এই 4 জনের এলে, এবং মুখ্যমন্ত্রী নিজের সঙ্গে যুক্ত চুরির সঙ্গে। কারণ যখন মুখ্যমন্ত্রীর অ্যাডভাইসার ছিলেন আজকের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার, তিনি হর্টিকালচার কর্পোরেশনের চেয়ারম্যান ছিলেন। হর্টিকালচার কর্পোরেশন এই রাজ্যের একটি STU, মানে পাবলিক আপনার স্টেট গভর্নমেন্ট আন্ডারটেকিং। সেখানকার এনলিস্টমেন্ট করিয়েছে বিনা টেন্ডারে গাছ সাপ্লাই করার। যে কাজ ফরেস্ট ডিপার্টমেন্ট জুলাই মাসে অরণ্য সপ্তাহের জন্য পারচেজ করেছে, যে আম গাছগুলোকে 18 টাকা করে, মানরেগাতে সেই আম গাছ পারচেজ হয়েছে 42 থেকে 50 টাকায়। যে নারকেল গাছ 40 টাকা করে জেনারেল আপনার পারচেজ করে, আপনার কোস্টাল বেল্টে ওই লাইটনিং আটকানোর জন্য একটা স্কিম আছে, নারকেল গাছ লাগানো হয়, সেই নারকেল গাছ মানরেগাতে প্রদীপ মজুমদার, কৃষ্ণ কল্যাণী, এরা সব সাপ্লাই দিয়েছে 250 টাকা করে। অতএব মমতা ব্যানার্জির চোরেরা ব্যাগটা গুছিয়ে রাখুন, এদের সবার হালত পার্থ আর বালুর মতো হবে। না, এটা আপনার জানার দরকার নেই তো। ভারতীয় জনতা পার্টি আর নরেন্দ্র মোদী ছিল বলে এই দুর্নীতিগুলো সামনে এসেছে, এবং এজেন্সি ইন্ডিপেন্ডেন্টলি কাজ করে বলে, পলিটিক্যাল কোনো প্রেসার থাকে না বলে আজকে শিক্ষা দপ্তর, রেশন দপ্তর, সব দপ্তর জেলে গেছে। শুধু তাই নয়, আমি অত্যন্ত আনন্দিত যে এই রাজ্যের
একজন সম্মানীয় বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি, যাকে আমি বলে মনে করি যে তিনি মেধাযুক্ত বেকার যুবক যুবতীদের ত্রাতা এবং পশ্চিমবঙ্গে তিনি নতুন নবজাগরণের একজন অগ্রদূত, তাকে বিপদে ফেলার জন্য যেভাবে রাজ্য সরকার এবং রাজ্য সরকারের ঘনিষ্ঠ একজন রাজনৈতিক ব্যক্তিত্ব তারা সুপ্রিম কোর্টে গেছিলেন, সেক্ষেত্রে ভারত সরকারের আমাদের সিনিয়র কাউন্সিলরা যেভাবে পশ্চিমবঙ্গকে দুর্নীতিমুক্ত করার জন্য লড়াই করেছেন, সবাই যেহেতু কোর্টের আপনার পুরো বিষয়টা মিডিয়ার মাধ্যমে এসেছে, সেটা আমরা দেখেছি। এটা সম্ভব হয়েছে নরেন্দ্র মোদিজির মতো ট্রান্সপারেন্ট, না খাউঙ্গা না খানে দুঙ্গা প্রাইম মিনিস্টার এবং তার সিস্টেম আছে বলেই। নইলে কখনোই এই চোর দুর্নীতিগ্রস্তরা, দুর্নীতির বিরুদ্ধে লড়াই করা এদেরকে শেষ করে দিত। এদের ক্ষমতা ব্যবহার করে এর আগেও করেছে, এখনও করার চেষ্টা করেছে। এটা কিন্তু অন্য কারোর দ্বারা সম্ভব হতো না। আচ্ছা, আর একটা বাংলা লাস্ট, সবাই বাংলা, আমি ওনাকে দিতে তো সিনিয়র লোক। অযোধ্যায় রাম মন্দির নির্মাণের পর কলকাতায় তৃণমূল কংগ্রেসের নেতা এবং কিছু বুদ্ধিজীবী রাম বিরোধী বক্তব্য রাখছে, দেখা যাচ্ছে সোশ্যাল মাধ্যমে সেটা প্রকাশ। মমতা বন্দ্যোপাধ্যায় ওই দিন সম্প্রতি মিছিল করলেন, এখানে কি মনে, আর সেদিন অবশ্যই হিন্দুদের মিছিলও বিভিন্ন বেরিয়েছিল, আপনিও মিছিল বার করেছিলেন, তো আপনার হাইকোর্টের অনুমতি নিয়ে, মমতা ব্যানার্জিকে কারো অনুমতি নিতে হয়নি। বলছি যে এই রাম বিরোধী, মমতার রাম বিরোধী অবস্থান আর পশ্চিমবঙ্গের যে একটা রামের প্রতি আবেগ, কোথায় একটা, এটা নিয়ে কি বলবেন? পশ্চিমবঙ্গে রামের প্রতি আবেগ থাকবে না কেন? ভগবান রামচন্দ্র গোটা বিশ্বের হিন্দুদের আরাধ্য দেবতা, আর হিন্দুদের বাইরেও যারা আছেন তাদের কাছে একজন আদর্শ রাজা, সুশাসক, যিনি পিতার আজ্ঞা পালন করেন আর প্রজাদের কল্যাণে রাখেন। এই রামচন্দ্র নামটার সঙ্গে ভারতবর্ষের আত্মা, ভারতবর্ষের স্বাভিমান, ভারতবর্ষের ঊর্জা, ভারতবর্ষের সব শক্তি, ভারতবর্ষের ইমোশান, আবেগ সমস্ত কিছু যুক্ত রয়েছে। সেই কারণে শুধুমাত্র হিন্দুদের কার্যক্রম সেদিন হয়নি, বর্ণ ধর্ম নির্বিশেষে মানুষ রাম জন্মভূমি, রামলালার প্রাণ প্রতিষ্ঠার মানে মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার উৎসব পালন করেছে। এবং মমতা ব্যানার্জির মতো লোকেরা উস্কানি দেওয়ার পরেও কোথাও সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে দেননি অন্য ধর্মের লোকেরা। অতএব মমতা ব্যানার্জি সবসময় এই তার সূক্ষ্ম রাজনীতি, ভোট ব্যাংকের জন্য রামচন্দ্র গৌবলয়ের ভগবান, এটা তো ভেঙে গেছে পশ্চিমবঙ্গে। ছট পুজো, বিহারীদের অনুষ্ঠান, এসব জিনিস ভেঙে গেছে। প্রাচীরটা উনি তৈরি করেছেন। এখন পশ্চিমবঙ্গের লোকেরাও আমরা ভারতীয়, আমরা সনাতনী বলতে শুরু করেছেন। শুধু মমতা ব্যানার্জি একা নয়, তার দোসর রাহুল গান্ধীরা কাস্ট সেন্সাসের নামে হিন্দুদেরকে বিভাজিত করার একটা অপচেষ্টা করেছিলেন, যেটা ছত্তিশগড়, রাজস্থান, মধ্যপ্রদেশের নির্বাচনে পাবলিক রিজেক্ট করে দিয়েছে। এবং বিহারের পরিণতিটাও প্রমাণ হয়ে গেছে যে কাস্ট সেন্সাস আমরা অ্যাকসেপ্ট করি না, উই অল আর ইন্ডিয়ান, এবং সাথে সাথে উই অল আর সনাতনী। সরাসরি কোর্টকে চ্যালেঞ্জ করছেন, উচ্চ আদালত থেকে জামিন পেয়েছেন, সরাসরি কোর্টকে চ্যালেঞ্জ করছেন উনি। এই কথাটা যদি বিজেপির দিক থেকে কেউ বলতো, এক্ষুনি কোর্ট কন্টেম্প্ট, অমুক তমুক, জুডিশিয়ারি আক্রান্ত কত কাণ্ড হতো।
আমরা এগুলো করি না। উনার যেটাই পছন্দ হবেন না তার জন্য উনার মন্ত্রীকে দিয়ে রাষ্ট্রপতির গায়ের বর্ণও বলাতে হয়। উনার আরেক মন্ত্রীকে দিয়ে উনি বলেছিলেন যে উনি জনজাতি নন, উনার ধর্ম আলাদা। আবার জিতে যাওয়ার পরে ফুল নিয়ে প্রথম ছুটেছেন রাষ্ট্রপতি ভবনে। এই দ্বিচারিতা, উনার সবটা উনার পছন্দ। উনি পশ্চিমবঙ্গকে একটা আলাদা দেশ মনে করেন। উনি সুযোগ পাচ্ছেন না, আমাদের সংবিধান অ্যালাউ করে না, নইলে পশ্চিমবঙ্গ বিধানসভাতে বিএসএফ, ইডি, সিবিআইর নামে যেমন রেজুলেশন করেছেন, ঠিক একইভাবে একটা আলাদা সংবিধান বানিয়ে ফেলতেন। গত বছর থেকে চালু করেছে, গত বছর চালু করেছে। আমরা আপত্তি না, প্রশ্নই নেই। প্রথম কথা তো মমতা ব্যানার্জি এই পথের পথিক। তিনি কোচবিহারে প্রশাসনিক সভা করেছেন, বিজেপির এমপি ওখানকার, বিজেপির ম্যাক্সিমাম এমএলএ কুচবিহারের। তা ডেকেছেন নাকি কাউকে? আমি শুরুতেই বলেছি আজকের প্রোগ্রাম লঞ্চ করতে গিয়ে, এটা কোনো পলিটিক্যাল পার্টি নয়। পশ্চিমবঙ্গ চালাচ্ছে একটা ব্যক্তি পরিবার, এবং এই পরিবারের মমতা ব্যানার্জি এবং তার উচ্ছিষ্ট খেয়ে বড় হওয়া তার ভাইপো অভিষেক ব্যানার্জি, এর বাইরে আর সব ল্যাম্পপোস্ট। অর্থাৎ স্বাভাবিকভাবে সোমেন মহাপাত্রকে কানতে হচ্ছে যে আমি ক্ষমতায় ছিলাম, ডিএমএসপি আসতো, আমি ক্ষমতায় নেই। এটা আপনি বরঞ্চ আমাকে জিজ্ঞেস না করে চৌধুরী মোহন জাটুয়া আর আপনার মথুরাপুরের আপনার জয়নগরের সাংসদ আপনার প্রতিমা মণ্ডল আর আপনার যাদবপুরে কি একটা আছে, ওই ভুল ইঞ্জেকশন নিয়েছিলেন, কি একটা নাম, আচ্ছা তো ভুলেও যাই, এদের দেখাও যায় না। তা এদেরকে জিজ্ঞেস করুন, এরা ভালো উত্তর দিতে পারবে। এদেরকে যদি না পান অন্তত কাছে চলে যান, সুদীপ দা আছে, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের উত্তর দিতে পারবে। देखिए 7 दिन का आंकड़ा के बारे में मेरा पास कोई क्लैरिटी नहीं है। ऑनरेबल मिनिस्टर ही नोज एवरीथिंग। उस लोग को कैबिनेट में पार्टिसिपेट करने का मौका मिलता है, दिल्ली प्रवास भी ज़्यादा होता है। शांतनु ने जो बोला है वो कुछ जानकारी तो उसका पास है, उसके आधार पर ही वो बोला है। लेकिन मैं बार बार ये मुद्दा उठाया, अभी भी मैं उम्मीद के साथ बोलता हूँ, बंगाल में पिछले 21 साल का बाद हमारा ऑनरेबल होम मिनिस्टर ने बार बार प्रवास किया। पिछले 22 में उनका सिलीगुड़ी का रैली था, वहाँ उन्होंने कैटेगरिकली बता दिया कि हम लोग सीएए का कानून बनाया फाइल में रखने के लिए नहीं, इसको इम्प्लीमेंट करने के लिए। जब 5 स्टेट का चुनाव हुआ था, उसका पहले एक नेशनल इलेक्ट्रॉनिक्स चैनल में ऑनरेबल एचएम का इंटरव्यू हम लोग देखा। वहाँ ऑनरेबल एचएम ने बता दिया बहुत जल्दी जो रूल होता है, कानून बन जाने के बाद, ऑनरेबल हर एक्सीलेंसी का असाइंड हो जाने के बाद राष्ट्रपति का, उसको रूल बनना पड़ता है। वो रूल बनाता है इसमें होम डिपार्टमेंट। रूल तैयार हो रहा है तो ऑनरेबल एचएम का नवंबर महीने में, पिछले नवंबर में एक नेशनल चैनल में इंटरव्यू के दौरान आया था। इसलिए मेरा पास जो जानकारी है, विद इन शॉर्ट पीरियड 7 दिन और 15 दिन वो मालूम नहीं है, ये बहुत जल्दी होने वाला है। और सीधा जो आपका हमारा पार्टीशन का जो हॉरेबल एक्सपीरियंस लेकर
बांग्लादेश से यहाँ आया है, खास करके रिफ्यूजी आदमी, मुतुआ समाज से लेकर सभी वर्ग, बंगाली हिंदू उद्वास्तु, ये सब लोग का जो डिमांड 1945 से चल रहा था, ऑनरेबल केपी ठाकुर जी ने, लेट केपी ठाकुर जी ने उठाया था, उसको इम्प्लीमेंटेशन होने का वक्त आ गया है और सीधा सीधा एनरोलमेंट करने का मौका भी आप लोग को मिल जाएगा। कारण सेंट्रल गवर्नमेंट को पता है ममता जी का इशारा में यहाँ का डीएम कलेक्टर काम करता है। अब तक विश्वकर्मा योजना में डीएम ने मीटिंग नहीं बुलाया। जो 75 लाख न्यू उजाला चल रहा है, एक ही प्रदेश में कोई बेनिफिशियरी को बेनिफिट नहीं मिल रहा है, वो बंगाल। 75 लाख में 50 लाख एग्जॉस्ट हो गया है दूसरा प्रदेश, हमारा प्रदेश में एक भी बेनिफिशियरी नहीं मिला, इसलिए सीधा एनरोलमेंट का मौका भी मिल जाएगा, ये हम लोग का पूरा उम्मीद है। बाकी का बात एमएचए बताएगा। बहुत जल्दी हो जाना चाहिए, बहुत जल्दी हो जाएगा। ये पूरा बंगाल में विजय जुलूस निकालने के लिए तैयारी चल रहा है। बहुत जल्दी भाई, फरवरी का अंदर। फरवरी इज नॉकिंग द डोर। फरवरी इज ए लीप ईयर, 29th इज द लास्ट डेट, नॉट 28th। जो बंगाली में बोला है, सोच समझ करके बोला है, वही मैं हिंदी में बोल रहा हूं। सब लोग को मालूम है कि मार्च महीने में पिछले चुनाव डिक्लेयर होने वाला है, इसलिए हम लोग का उम्मीद है कि फरवरी में हो जाएगा। मार्च में इलेक्शन डिक्लेयर होने जाने से मॉडल कोड ऑफ कंडक्ट चालू हो जाएगा, सब लोग का पता है। इसमें तो एक कब होगा तो होम डिपार्टमेंट ऑफिशियल अनाउंस करेगा। हम लोग का उम्मीद है विद इन फरवरी हम लोग का पास अच्छा समाचार आ जाएगा और पूरा इतना दिन का लड़ाई खत्म हो जाएगा। उद्वास्तु को उसको रिकॉग्नाइज, जो मोदी जी का वादा था, अमित शाह जी का जो कमिटमेंट था, पार्लियामेंट का दोनों सदन ने पारित किया, वो पूरा हो जाएगा। वो ड्रामा है। एग्जाम का दौरान धरना करने से काउंटर धरना भी होगा। सुन लीजिए, माध्यमिक एग्जाम में ममता जी का घर का कई आदमी एग्जाम नहीं देते हैं। गांव का आदमी, किसानों का परिवार का आदमी, उसका एग्जाम का दौरान बंगाल में पॉलिटिकल प्रोग्राम करके डिस्टर्ब परीक्षार्थी को, विद्यार्थी को करने से मुंह तोड़ जवाब देगा और वो धरना करेगा। उसका चोरी का भंडाफोड़ करने के लिए काउंटर धरना भी होगा। क्यों बंगाल में आयुष्मान भारत नहीं हुआ? क्यों बंगाल में पीएम क्रॉप इंश्योरेंस योजना चालू नहीं हुआ? क्यों बंगाल में 75 लाख नया उजाला में एक भी कनेक्शन डीएम लोग ने अप्रूव नहीं किया? ये इसको लेकर सब बीजेपी एमएलए, कार्यकर्ता, एमपी सब लोग धरने में बैठेंगे। काउंटर धरना भी होगा। শুনুন, মমতা ব্যানার্জি শুধুমাত্র পরিবারের প্রধান নয়, ব্যানার্জি পরিবারের। তিনি যেভাবেই হোক মুসলিমদের খেপিয়ে গণনা কেন্দ্রে চুরি করে যেভাবেই হোক মুখ্যমন্ত্রী হয়ে গেছেন, আমার কাছে হারার পরেও। তিনি 2 তারিখ থেকে ধর্ণা করবেন বলেছেন। আমি প্রথমত বলবো, পশ্চিমবাংলার লক্ষ লক্ষ মাধ্যমিক পরীক্ষার্থী আপনার এবং নেতাদের বাড়ির ছেলেমেয়েরা সিবিএসসিতে পড়ে। সাধারণ গরিব কৃষক পরিবার, ক্ষেতমজুরের পরিবার, শ্রমিকদের পরিবার, অটো টোটো চালকদের পরিবার, হকারদের পরিবারের ছেলেমেয়েরা কিন্তু সরকারি মাধ্যমের উপরেই নির্ভরশীল। আপনার কোনো রাইটস নেই পরীক্ষা চলাকালীন তাদেরকে ডিস্টার্ব করা। এক্ষেত্রে হাইকোর্টেরও স্পেসিফিক ডাইরেকশন রয়েছে, 1 নম্বর। দ্বিতীয় হচ্ছে, আপনি যদি তারপরেও গা জোয়ারি করে এটা করেন, পাল্টা ধর্নার মুখোমুখি আপনাকে হতে হবে। পাল্টা ধর্নাতে বহু ইস্যু রয়েছে,
যেখানে বাংলার মানুষকে আপনি শুধু চুরি দুর্নীতি নয় বঞ্চিত করছেন। কেন বাংলাতে আয়ুষ্মান ভারত চালু হয়নি? কেন বাংলাতে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনায় ক্রপ ইন্স্যুরেন্সের সুযোগ কৃষকরা পাচ্ছেন না? কেন বাংলাতে নতুন 75 লক্ষ উজালার নতুন কানেকশানে একটাও কানেকশান এন্ট্রি হয়নি? আপনার ডিএমদেরকে আপনি ভারবেলি বলে দিয়েছেন মোদিজি স্কিম একটাও কানেকশান দেওয়া যাবে না। তাই ধর্না হলে পাল্টা ধর্নার মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত থাকুন, কিন্তু আমি বিরত হতে অনুরোধ করব পরীক্ষার্থীদের স্বার্থে। ঠিক আছে।